যদি গিভ এন্ড টেক করতে পারতাম তাহলে আমি বাউল শিল্পী হাসিনা সরকার আজকে মিডিয়াতে এসে এই কথাটা বলা আমার লাগতো না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আল্লাহকে নিয়ে এবং তার অস্তিত্ব নিয়ে মিথ্যাচার ও অশালীন মন্তব্যকে কেন্দ্র করে গ্রেফতার করা হয়েছে বাউল শিল্পী আবুল সরকারকে, এবং তাকে গ্রেফতার করা নিয়ে বাংলাদেশে ব্যাপক তোলপাড় আনাগোনা শুরু হয়েছে। তাকে গ্রেফতার থেকে মুক্ত করার জন্য এক শ্রেণীর রাজনৈতিক দল ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ব্যাপকভাবে বিক্ষোভ মশাল মিছিল করছে। বরং এটা বাউল সরকারকে ছাড়ানোর জন্য নয়, আল্লাহর বিপক্ষে তারা লড়াই করছে, নাউজুবিল্লাহ। সর্বশেষ বাউল সরকারের কুকীর্তি লীলা খেলা যদি আপনারা জানেন, তারই বাউল শিল্পীদের মেয়ে মহিলা যারা আছে তারা বলছে যে এই শিল্পীর সাথে গাইতে হলে, বসতে হলে তার সঙ্গে বিছানায় ঘুমাতে হয়। আসলে এই ধরনের একজন মানুষের পক্ষে যারা আজ সাফাই গাইছে, যে শিক্ষিত সমাজ, যে রাজনৈতিক সমাজ, তারা কি আসলে কত বড় একজন মুনাফিক এবং আল্লাহর সঙ্গে তাদের কত বড় বিরোধিতা। আসুন সর্বশেষ বাউল সরকারের সেই আলামত ও তার লীলা খেলাগুলো বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। যখন ডাকে কিন্তু তখন আসতে হইব, তো আসলে কি হবে, তোকে এটা কি ভাঙ্গা বলা লাগবে? তখন আমি বলছি মা পোছাই দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই, বেটে নেয় আর গান দেয়, এরকম অবস্থা বাউল জগতের এই পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে গেলাম এই কথাটা, আমাকে কোনো শিল্পী যদি, আমাকে তো কেউ বায়না দেয় না, এরপর আরো না দেখবো, আমার খোঁজ খবর না নিক না, তাতে আমার কিছু যায় আসে না। আমি সত্য একটা কথা বলে গেলাম, কারণ আমাকে এরকম অনেক প্রস্তাব দিচ্ছে, অনেক বাউলরা আমাকে প্রস্তাব দিছে যে কথা শুনবি, আমাদের কথা শুনবি, তাই তোরে বায়না দিব। তখন আমি এরকম বলছি, তবে বায়না, আমি এরকম খারাপ একটা ভাষা আমি ইউজ করছি, ওই খারাপ ভাষাটা ইউজ করলাম যে তোদের এই ধরনের নোংরা কাজ করার চাইতে তোদের সাথে, তার সাথে ঘরে বসে না খেয়ে থাকবো, এই ধরনের গান আমি গাবো না, আর আমি এই ধরনের শিল্পী হতেও চাই না। আমাকে যখন আমি বলতাম যে দেখেন আমার তো প্রোগ্রাম নাই, তো আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখেন, তখন বলে যদি খেয়াল রাখতে হয় তাহলে কথা শুনতে হবে, যখন ডাকে কিন্তু তখন আসতে হইব। তো আসলে কি হবে, তোকে এটা কি ভাঙ্গা বলা লাগবে? তখন আমি বলছি মা পোছাই দোয়াও চাই, ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই, যে আমার ইজ্জত বিক্রি করে আপনার কাছে তারপর আমার প্রোগ্রাম নিতে হবে, এটাকে বাউল গান বলে না। ওরা তো টাকা অফার করে না, ওরা, ওদের কথা হলো যে যারা বড় বড় শিল্পী আছে, কিছু কিছু শিল্পী, সবার কথা না, আমি আগে বলে দিচ্ছি, কিছু কিছু আছে যেগুলা চোখ খারাপ, আবার এগুলোর ভিতরে ভণ্ড কিছু আছে। আবার পীরের মধ্যে দেখেন বর্তমানে পীর, এরা এখন অরিজিনাল পীর কিন্তু খুঁজে পাওয়া যায় না কিছু কিছু ভণ্ড পীরের কারণে। এরা ভণ্ড পীর না, এরা হচ্ছে ভণ্ড মানুষ, পীর কখনো ভণ্ড হইতে পারে না। গিভ এন্ড টেক কথাটা বলার কারণে ভিডিও ভাইরাল, আসলে এটা সত্য কথা। যদি গিভ এন্ড টেক করতে পারতাম তাহলে আমি বাউল শিল্পী হাসিনা সরকার আজকে মিডিয়াতে এসে এই কথাটা বলা আমার লাগতো না। কারণ যেমন মিডিয়ার যুগে আপনার চলচ্চিত্রে নায়ক নায়িকা ক্ষেত্র কিন্তু গিভ এন্ড টেক না করলে কিন্তু তারা উপরে উঠতে পারে না, তেমনি বাউল জগতও কিন্তু সেম চলছে, গিভ এন্ড টেক না করলে তারা বড় হইতে পারে না। তো আমি সেই কাজে যাইনি বিদে, গিভ এন্ড টেক দিতে পারিনি বিদে আজকে আমার এই পর্যায়ে আমি আছি। তা না হলে দেখেন আমার সাইতে যারা যে শিল্পীগুলা ভালো করে একটা গান জানে না, ভালো করে সুর জানে না, সেই শিল্পীগুলা যেসব জায়গা গিয়া গানে মঞ্চে গিয়া গান করে, আসলে তারা তো ওই জায়গায় যাওয়ার কোনো যোগ্য নাই, তাহলে তারা কিভাবে যাচ্ছে? তাহলে আমি মনে করি গিভ এন্ড টেকে, আমি দেশ বিদেশে, আমি বিদেশে তো অনেক জায়গা গিয়েছি, সেটা আমার কর্ম দিয়ে আমি সেখানে গেছি। যদি আজকে গিভ এন্ড টেক আমি দিতে পারতাম তাহলে আজকে সারা বিশ্বে আমি বাউল শিল্পী হাসিনা সরকার তাদের মতো কিন্তু আমি থাকতে পারতাম। এইভাবে চলতেছে, যাইতেই হবে, তাছাড়া তো দেখি না কোনো পথ। আমাকে কয়েকজন বলতে, যেমন আমি মনে করেন যে একজনকে বললাম যে ভাই আমার তো পরিস্থিতি ভালো না, আমাকে 2-1টা প্রোগ্রাম দিয়েন,
যেন আমি চলতে পারি, বাল বাচ্চা নিয়ে খাইতে পারি, ঘর ভাড়া দিতে পারি। শহরে থাকতে গেলে তো ঘর ভাড়া দেওয়া লাগে, বাচ্চা কাচ্চা সবাই লেখাপড়া করে তাদের খরচাপাতি দেওয়া লাগে। তো আমি তো আমার কর্ম এটা, বাউল গান করা আমার পেশাই এটা, তাছাড়া তো আমার অন্য কোনো কাজ নেই। তো আপনারা যেহেতু আপনাদের নাম আছে, সুনাম আছে, আপনাদের কাছে দুই একটা ফোন আসে, আপনারা যদি বলেন যে শিল্পীটাকে নেওয়ার জন্য, তাহলে শিল্পীটা তারা নিবে। তখনই তো তারা এই প্রস্তাবটা দিয়ে বসে, যে কথা শুনলেই তো বায়না পাওয়া কোনো ব্যাপার না। তো আমি মনে করি আমি তাদের কথা শুনি নাই বিদায় তারা আমাকে দিচ্ছে না বায়না। আর যদি তাদের কথা শুনতাম, তাহলে মনে করেন যে আমার প্রতিদিনের প্রোগ্রাম থাকতো, আমাকে প্রতিদিনে লাইভে দেখতো। তাহলে আমি মনে করি যে গিভ অ্যান্ড টেক, অর্থাৎ হলো কিছু পাওয়া আর কিছু দেওয়া, এটা আমি পারবো না। ওই ধরনের শিল্পী আমি হইতেও চাই না। তারা শিকার হতে পারে কি না, যদি আমি মনে করি যে মেয়ে শিল্পীগুলা যারা, আমি মনে করি বর্তমানে গানের জগতে না আসাটাই আমি মনে করি ভালো। কারণ এত নোংরামি শুরু হয়েছে গানের এই জগতের মধ্যে, এই নোংরামি মনে করেন যে হয়তো কোনো জগতেও নাই। তো আমি নতুন যারা আসবে তাদের জন্য যে মেসেজটা আমি দিতে চাই, তোমরা যারা আসতে চাচ্ছ, দেখে শুনে যাচাই বাছাই করে একজন গুরু ধরবা। আর সেটা মেয়ে শিল্পী গুরু ধরাটাই আমি মনে করি ভালো। আর যেখানে সেখানে যাওয়া, যার তার কথা শোনা, যে তুমি কিছু দিলে কিছু পাইবা, এটা আসলে ভুল কথা। কারণ তারা স্বার্থ আদায় হয়ে যাওয়ার পরে তখন আর তারা চিনে না। তোমার মানও গেল, সম্মানও গেল, সবই গেল, বিনিময়ে তুমি কি পাই। আমি তো এই বাউল জগতে আজকে 24 বছরে আমি যা দেখছি, যা দেখে আসছি বা যা শুনে আছি, যা দেখছি হয়তো কম দেখছি, কিন্তু তার সাথে বেশি আমি শুনছি। বা অনেক শিল্পী যারা আমার সাথে অনেক সময় দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম, কিছু কিছু শিল্পী একই প্ল্যাটফর্মে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কিছু কিছু রাজনৈতিক দল ব্যতীত সকল দল মত নির্বিশেষে এই মোনাফেক বাউল সরকারের শাস্তির দাবিতে ব্যাপকভাবে উৎকণ্ঠ হয়ে পড়েছে তারা। কিন্তু তাদের এই শাস্তি কার্যকরের ক্ষেত্রে সরকার এবং এনসিপির পক্ষ থেকে নানাভাবে তাদের স্বজন প্রীতি দেখানো হচ্ছে, যেখানে আল্লাহ প্রীতিটা ব্যাপকভাবেই নিচু হয়ে পড়েছে। আসুন সে সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো রিপোর্ট। আবুল হোসেনকে গ্রেপ্তার করার পর থেকে তো এই বিষয়ে কথা বেশি শুরু হয়েছে যে তিনি আসলে এক ধরনের পালা গান করেন, সেখানে প্রশ্ন উত্তর করে একটা জবাব দেন, প্রশ্নের ক্ষেত্রে তিনি আগে মাপ চান, তিনি এক ধরনের রোল প্লে করেন, সেগুলি বাংলাদেশে অনেক আগে থেকে চলে আসতেছে। সেই ভিডিওটার অংশ ধরে তাকে এই সরকার গ্রেফতার করার মধ্যে দিয়ে কি কোনো মেসেজ দিতে চাইলো? আবার কেউ কেউ, আমরা সংস্কৃতি উপদেষ্টারও একটা পুরো ব্যাখ্যা শুনলাম, এবং অকারণেই হয়তো সংস্কৃতি উপদেষ্টার উপর বেশি আঘাত আসতেছে, যিনি মুস্তাফা সরোয়ার ফারুকী বলেই। এই জায়গাটা আসলে আপনি আসলে কি হয় দেখেন যে মানে এই 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 পালাকারের এই ভিডিওর এই অংশটুকু দিয়ে কারো মনে আঘাত যাচ্ছে, আরো বড় হইতে পারে ব্যাপারটা, সেই জন্য তাকে গ্রেফতার করতে হবে, মানে এটা আসলে কিরকম? মানে ওই যে পালা গানটা, ওইটা পুরাটা যদি কেউ শোনে তাহলে কিন্তু দেখা যায় যে এই পালার শুরুতেই উনি বলে নিচ্ছেন যে এইখানে আমি পক্ষে বিপক্ষে কথা বলতে হবে, সুতরাং আপনারা কখনো ভুল বুঝবেন না, এরকম একটা ইন্ট্রো কিন্তু ওনার দেওয়া আছে সংবিধিবদ্ধ, এবং এগুলি নতুনও না, আসলে ব্যাপারগুলি নতুনও না, মানে এগুলি চলতেছে অনেক আগে থেকেও। জি ভাই, আপনি বলতেছিলেন। হ্যাঁ, এবং এইরকম বিতর্কগুলো যেমন কবি ইকবালের কবিতাতেও এরকম আছে যে একবার উনি খোদাকে প্রশ্ন করছেন, আবার জবাব দেবার চেষ্টা করছেন। বা এরকম তো আমরা আরব বিশ্বেও দেখেছি যে এই যে বাহাস বলে যেটাকে, যে আল্লাহর অস্তিত্ব নিয়ে বা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বাহাজের মধ্যে দিয়ে একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা, এটা তো ভারতীয় উপমহাদেশ বা দক্ষিণ এশিয়াতেও খুবই প্রচলিত। কিন্তু এইখানে যেটা হয়েছে যে নতুন একটা মিডিয়া এসছে, এই যে সোশ্যাল মিডিয়া, যদিও এর বয়স তো ভালোই হয়ে গেল 1.5 দশক, এইখানে খণ্ডিত অংশ উপস্থাপন করে আসলে
এই যে নির্বাচন সামনে রেখে এবং নিজেদের প্রভাব প্রতিপত্তি তৈরি করার জন্য নানান রকম ইন্টারেস্ট গ্রুপ এখানে কাজ করছে। তাদের কারা এভাবে কেটে এটাকে শেয়ার করলো এবং তা দিয়ে সেটাকে কাজে লাগিয়ে ওই বাউলের বিরুদ্ধে মামলা করতে হলো। আচ্ছা, এ পর্যন্ত না হয় আমি ধরেও নিচ্ছি যে ঠিক আছে, ওই খণ্ডিত অংশ নিয়ে মামলাটা হলো, এরপর পুরো ভিডিওটা আদালতে দেখা হবে এবং তার ভিত্তিতে পরবর্তীতে একটা বিচার হবে। কিন্তু ওই যে পরে আবার তার মুক্তি চেয়ে যখন তার সতীর্থরা, অন্য বাউলরা একটা মিছিল করলো, সেইখানে আবার তৌহিদি জনতা গিয়ে তাদের উপরে হামলা করলো এবং 3 জনকে আহত করলো। আমরা দেখলাম যে পুকুরে লাথি দিয়ে ফেলে দিচ্ছে। এইগুলো তো হচ্ছে আইনের সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং এইটার শাস্তি নিশ্চিত করাটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব। এটা যদি না করা যায় তাহলে এই প্রবণতাটা আমাদের সমাজে বাড়বে এবং কখনোই আসলে এরকম গা জোয়ারি বেআইনি প্রবণতাকে বাড়তে দিতে হয় না। আমি সংস্কৃতি উপদেষ্টা নিয়ে 1-2 কথা কি বলতে পারি? জি মাসকাত ভাই, একটু খুব দ্রুত যদি বলেন, আমরা ওই যে পরের প্রশ্ন। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে দায়িত্বটা স্বরাষ্ট্র উপদেষ্টা, দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। সেখানে সংস্কৃতি উপদেষ্টাকে যেন কেন আমাদের মধ্যবিত্তরা এভাবে ভৎসনা করলেন তা আমি বুঝতে পারলাম না। এবং অনেক ক্ষেত্রেই মনে হয়েছে যে যেহেতু উনি মানে পহেলা বৈশাখ উদযাপনের আগের ধরনটা বদলে দিয়ে একটু অন্তর্ভুক্তিমূলক সব ধর্মের, সব বর্ণের, জাতির মানুষকে নিয়ে আয়োজনের চেষ্টা করেছেন। উনি প্রামাণ্যচিত্র নির্মাণের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই যে জুলাইয়ের যে সহিংসতা ঘটেছে, জুলাই ম্যাসাকারটাকে মোটামুটি ডকুমেন্টেড করতে চেষ্টা করেছেন। তাছাড়া গুম এবং অন্যান্য যে অপরাধগুলো ফ্যাসিস্ট সরকার করেছে সেগুলোকেও এভাবে প্রামাণ্যচিত্রে উনি এনেছেন। এসব কারণে ওনার উপরে ক্ষুব্ধতাটা আসলে এই সুযোগ মতো এই জায়গায় এসে কোনো গোষ্ঠী প্রকাশ করেছে এমনটাও মনে হয়। আমার দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।